অ্যাজমা অ্যাজমা নামটা এমনই একটা রোগ যেটা আমাদের হলে বড্ড টেনশনে পড়তে হয়। আর সব থেকে বড় কথা, এই রোগটি কিন্তু যে কোনো সময়ই দেখা দিতে পারে। যাদের রয়েছে তারা কিন্তু সারা বছরই কোনো না কোনো সময় এই রোগটায় ভুগেই থাকেন। বিশেষ করে সিজন চেঞ্জের সময় তো হয়ই, খুব ঠান্ডায়, খুব গরমে বা সিজন চেঞ্জের সময় বা ওয়েদার বদলে দেখবেন এগুলো হয়। আসলে সাধারণ যে বিষয়টা সেটা হচ্ছে ধুলোবালি কিংবা অ্যালার্জি বা দূষণের কারণে ফুসফুসে অক্সিজেন সরবরাহকারী সরু সরু নালী, যে নালীপথ থাকে, সেটা কুঁচকে যায়। শ্বাসনালীর পেশিগুলো ফুলে ওঠে, সংকোচন হয় ও অক্সিজেন সরবরাহটা কমে যায় শরীরে। যতটা প্রয়োজন অক্সিজেন আমরা সেইটা পাই না শরীরে, সেটা নিতে পারি না বা পাই না, যার ফলে এই শ্বাসকষ্টটা হয়। এটা যে কোনো সময় হতে পারে, যে কোনো রকমভাবে হতে পারে। আর এই শ্বাসকষ্ট যে কি ভয়ঙ্কর কষ্টকর সেটা সবাই জানে। এই শ্বাসকষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের চলার পথে বেশ কিছু নিয়ম একটু বদলাতে হবে এবং কিছু দিকে লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে খাবার দাবার তো অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে, কি কি খাবার খেলে আমরা এই বিষয়টার থেকে একটু সুস্থ থাকতে পারি এবং কি কি নিয়ম মেনে চললে অ্যাজমাটা আমাদের জীবনে অতটা ভয়ঙ্কর হবে না বা কষ্টকর হবে না। এটা শুধুমাত্র যাদের অ্যাজমা আছে তাদের জন্যই বলছি না, কিন্তু যেটা বলছি সেটা প্রত্যেকের জন্য। যাদের অ্যাজমা নেই তাদেরও এই সাবধানতাগুলো অবলম্বন করা খুবই জরুরি বলবো। কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, অ্যাজমা হলে কোন কোন নিয়মগুলো আমরা মেনে চলবো এবং কি কি খাবো। প্রথমেই বলি, যে ঘরটিতে কোনো অ্যাজমা রোগী রয়েছেন সেই ঘরটি কিন্তু প্রতিদিন নিয়ম করে পরিষ্কার করতে হবে। আলো বাতাস যাতে ঢোকে খুব পর্যাপ্ত পরিমাণে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং ধুলোবালি কোনোভাবেই যেন না থাকে, কোনো কিছুতে সামান্য ধুলোও যেন না থাকে, সেদিকে কিন্তু খুব কড়া নজর রাখতে হবে। এবার বলি, আমাদের তো বেরোতেই হয়, প্রত্যেক দিনই বাইরে বেরোতেই হয়। যদি বেরোতে হয় তাহলে কিন্তু অবশ্যই নাক মুখ ঢাকা এরকম মাস্ক ইউজ করতে হবে এবং সেই মাস্কটা প্রত্যেক দিন নিয়ম করে পরিষ্কার করতে হবে, ধুতে হবে। এবার বলি, বিছানার চাদর, এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। যদি বেশি ধুলোবালি হয়ে যায় না, সেখান থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে বা ওই শ্বাসনালীর যে পেশিগুলো ফুলে উঠতে পারে। ধুলোবালি থেকে তো সাধারণত এটা হয়। সে কারণে বিছানার চাদর পারলে প্রত্যেক দিন পাল্টাবেন, আর যদি সেটা সম্ভব নাও হয় অন্তত 2-3 দিন অন্তর অন্তর অবশ্যই পাল্টাবেন। শীতকাল এবং বর্ষাকাল এই দুটো কাল কিন্তু এই ধরনের রোগীদের জন্য মারাত্মক। সেই কারণে এই দুটো কালে অবশ্যই কিন্তু বালিশের যে কভারটা সেটা প্রত্যেক দিন বদলাতে হবে এবং বালিশ কম্বল এগুলো প্রত্যেক দিনই রোদে দিতে হবে। সেই সঙ্গে জামা কাপড় পরিষ্কার রাখতে হবে। ধরুন আপনি কোনো সংক্রমিত রোগীর কাছে গিয়েছেন, তাহলে কিন্তু বাড়িতে এসে নিজেকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। মানে স্নান করতে যদি নাও পারেন, অন্তত গা হাত পা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেই জামা কাপড় ছেড়ে সাথে সাথে মানে বাড়িতে ঢুকেই কিন্তু এটা করবেন, আগে নিজেকে পরিষ্কার করবেন। আমাদের এখন অনেকের বাড়িতে পোষ্য প্রাণী থাকে, অনেকেই আমরা বিষয়টাকে খুব ভালোবাসি রাখতে। যদি এইরকম কোনো রোগী থাকে বাড়িতে তাহলে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ তাদের যে মলমূত্র বলুন বা লোম বলুন, এর থেকে কিন্তু এই রোগটা বাড়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এই তো গেল আমরা কি কি ভাবে নিজেকে সাবধানে রাখবো। এবার বলি, বেশ কিছু খাবার রয়েছে যেগুলো খেলে আপনি হয়তো ভালো থাকবেন। সেগুলো কি? প্রথমেই বলি, প্রতিদিন একটি করে আপেল খাওয়ার চেষ্টা করুন। একটি গবেষণায় দেখা গেছে সপ্তাহে যদি 5টি করে আপেল খেতে পারেন তাহলে এই ধরনের রোগের সম্ভাবনা কিন্তু কমে 32%। সুতরাং চেষ্টা করুন প্রত্যেকদিন একটি করে আপেল খাওয়া। এবার যেটা বলবো সেটা হচ্ছে, শুধু আপেল খেলেই চলবে না, কিন্তু এর পাশাপাশি খেতে হবে
ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ, যেটাতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এবং এটি আমাদের ব্রঙ্কিয়াল ইনফ্ল্যামেশনটাকে অনেকটা কমিয়ে দিতে পারে। সে কারণে এই ধরনের মাছ অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে। সেই সঙ্গে দুধ খেতে পারেন, কারণ দুধের মধ্যে যে ম্যাগনেসিয়াম রয়েছে সেটাও কিন্তু এই রোগের সঙ্গে যুদ্ধ করতে পারে খুব ভালো। সে কারণে দুধ আপনি খেতেই পারেন, তবে একটি কথা বলে নি, দুধে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই খাবেন না। এছাড়া শরীরের যাবতীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই বিটা ক্যারোটিন যুক্ত গাজর খেতে পারেন, অ্যাভোকাডো খেতে পারেন, কারণ এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বটে। এই ধরনের সবজি বা ফল আপনি খেতেই পারেন। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে যদি অ্যাজমার কোনো প্রকোপ থাকে সেইটার জন্য আমরা কি সাবধানতা অবলম্বন করব এবং কি কি খাবার দাবার খেলে এই সমস্যাটা অনেকটাই কম থাকবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে অ্যাজমার হাত থেকে রক্ষা করতে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।